আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক। আমার প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা বাসায় থেকে কি করছো? বাসায় থেকে অনেক বোরিং লাগছে, তাই না? তারপরে আমাদেরকে বাসায় থাকতে হবে। কেন বলো তো? কারণ এই শীতের সময় করোনা কিন্তু আরো সক্রিয় হয়ে যায় এবং অনেকটাই কি হচ্ছে, এখন মানুষ আক্রান্ত হচ্ছে, আবারও কিন্তু সেই আগের মতোই হয়ে যাচ্ছে। মানুষ দিনকার দিন বেশি করে আক্রান্ত হচ্ছে, তাই নিজেকে সচেতন রাখতে হবে। অন্যকে কি করতে হবে? অন্যকে বলতে হবে যেন আমরা বাইরে অযথায় বের হব না। আর যদি কোনো কারণে বাইরে বের হতে হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করব। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। আর খাওয়ার সময় অবশ্যই হাত সাবান দিয়ে পরিষ্কার করব। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ধ্বনিতত্ত্ব অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আলোচ্য অধ্যায়ের নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব। তোমরা যেহেতু নতুন করে একটা সিলেবাস পেয়েছে, তাই না? সংক্ষিপ্ত সিলেবাস। যে সিলেবাসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের যে বিষয়গুলো হয়ে গেছে বা আমরা আগেই পড়ে ফেলেছিলাম, সেইগুলোকে আমরা পুনরায় আবারও ক্লাস করছি আমাদের জানার সুবিধার্থে, আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য। তাই সেই প্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করবো ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব তো তোমরা সবাই পড়েছো, তাই না? সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের অধ্যায় শেষে তোমরা যা শিখবে দেখে নাও। বাকযন্ত্র কি সেটা জানবে, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি সম্পর্কেও বলতে পারবে, উচ্চারণ স্থান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আমরা তো অনেকগুলা ধ্বনি বর্ণ উচ্চারণ করি, তাই না? এই উচ্চারণ কোথা থেকে হয় বা উচ্চারণটা কেমন হয় সেই সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। ঘোষ ও অঘোষ ব্যঞ্জন, মহাপ্রাণ ও অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আমরা কিন্তু বলতে পারবো। আর কি পারবো? যুক্ত বর্ণ ভাঙা বা অর্থাৎ বিশ্লেষণ করা জানতে পারবো, ধ্বনি পরিবর্তন জানতে পারবো, সন্ধি, কেন সন্ধির প্রয়োজন হয় সেইগুলো আমরা জানতে পারবো। অর্থাৎ আছে ধ্বনির প্রত্যেকটা বিভাগ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আলোচ্য বিষয়গুলো তোমরা খাতায় খুব সুন্দর করে তুলে নাও। আজকে আমাদের আলোচ্য বিষয় বাকযন্ত্র, ধ্বনি, স্বরধ্বনি, স্বরধ্বনির উচ্চারণ, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ, ঘোষ ও অঘোষ ব্যঞ্জন, মহাপ্রাণ ও অল্পপ্রাণ ধ্বনি, যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন বর্ণ, ধ্বনি পরিবর্তন, সন্ধির প্রয়োজনীয়তা। এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই তোমরা খুব সুন্দর করে খাতায় এগুলো উঠিয়ে নাও। আজকে আমাদের আলোচ্য বিষয়ের প্রথম অংশ হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্রটা কি? বাকযন্ত্র হচ্ছে যার সাহায্যে আমরা কি করছি? কথা বলছি, খাদ্য গ্রহণ করছি, তাই না? শ্বাসকার্য পরিচালনা করছি, এটাই হচ্ছে বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্র সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। ধ্বনি উচ্চারণে মানব শরীরে যেই সব প্রত্যঙ্গ জড়িত থাকে তাদের একত্রে বলা হয় বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ। অর্থাৎ আমরা যা দ্বারা ধ্বনি উচ্চারণ করি বা খাদ্য গ্রহণ করছি, তাই না? যে আমাদের নিজেদের কি গলা থেকে মুখের ওপরের অংশ, তাই না? এই মুখের ওপরের অংশকে বলা হচ্ছে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ। এগুলো হচ্ছে আমাদের বাক প্রত্যঙ্গ হিসাবে, শরীরের ওপরের অংশগুলোকে আমরা বাক প্রত্যঙ্গ হিসাবে চিনে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের শরীরের ওপরের অংশ, অর্থাৎ গলা থেকে আমাদের ওপরের পর্যন্ত, তাই না? ঠোঁট বলো, জিভ বলো, চোয়াল বলো, এই সমস্ত কিছুকে আমরা বাক প্রত্যঙ্গ হিসেবে চিনে থাকি। এগুলোর কাজ কি? এগুলোর কাজ প্রধানত দুইটি। এগুলো এই যে আমাদের শরীরের ওপরের যে অংশটা, সেটার কাজ দুইটা কাজ। কি দুইটা কাজ বলতো? একটা হচ্ছে শ্বাসকার্য পরিচালনা করা, আর একটা হচ্ছে খাদ্য গ্রহণ করা। আমরা শ্বাস নিই কি দিয়ে? আমরা শ্বাসের জন্য নাক ব্যবহার করছি, মুখ ব্যবহার করছি, খাদ্যের জন্য মুখ ব্যবহার করছি। তাই বলা হচ্ছে এইগুলোর কাজ কিন্তু প্রধানত দুইটা। একটা হচ্ছে শ্বাসকার্য পরিচালনা করা, আর একটা হচ্ছে খাদ্য গ্রহণ করা। তাহলে আমরা বাকযন্ত্র দেখতে পেলাম যে মানব শরীরের যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হচ্ছে একত্রে ধ্বনি উচ্চারণে কাজে সহায়তা করে তাকে বলা হচ্ছে বাকযন্ত্র। আর বাকযন্ত্রের অপর নাম কি? বাক প্রত্যঙ্গ। এবার আসি আমরা এলাকা। বাকযন্ত্রের এলাকাটা কতটা বিস্তারিত, কতটা পরিধি আছে আমরা দেখিনি। এর মধ্যে কি কি রয়েছে? বাকযন্ত্রের মধ্যে কি কি রয়েছে? ফুসফুস আছে, শ্বাসনালী আছে, স্বরযন্ত্র আছে, স্বরতন্ত্র আছে, জিভ, ঠোঁট,
তারপরে বলছে নিচের চোয়াল, দাঁত, তালু, বলনালী, এছাড়াও রয়েছে মধ্যচ্ছদা ও চিবুক। এই যে আমাদের মুখের মধ্যে এগুলো কিন্তু আছে, ঠোঁট বলো, জিভ বলো, চোয়াল বলো, দাঁত বলো, ভেতরে যে ছোট একটা জিভ আছে, এই চিবুক, এই সমস্ত কিছু কিন্তু এই এলাকায় মধ্যেই রয়েছে, অর্থাৎ এই পরিধিটা এই মুখের মধ্যে কিন্তু সবকিছু আছে। এবার আসি আমরা স্বরধ্বনি। তোমরা ছোটবেলায় প্রথম যেটা শিখেছো সেটা হচ্ছে কি বলতো, অ আ রস্বই দীর্ঘই, তাই না? অর্থাৎ স্বরীয়, স্বরিয়া, রস্বই দীর্ঘই। এই যে এটা তো আমরা সব সময় বলি, কিন্তু এটাকে নাম কি বলতো? এটার নাম হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আর এই স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ উচ্চারণ, এই বর্ণগুলো উচ্চারণ কি হয় বিভিন্ন ধ্বনির সাহায্যে, কি ধ্বনির তো বলা হচ্ছে, তাই না? এগুলোকে তাই বলা হচ্ছে যে যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের কোথাও কোনো বাধা প্রাপ্ত হয় না, সেগুলোকে বলা হচ্ছে স্বরধ্বনি। যেমন স্বরি অ, স্বরি আ, রস্বই দীর্ঘই, রস্যু, এগুলো কিন্তু উচ্চারণে কোথাও বাধা প্রাপ্ত হচ্ছে না। কিন্তু যখন তুমি ক উচ্চারণ করবা, দেখবা নিজের কণ্ঠে একটু চাপ লাগছে, ক খ চাপ লাগছে না, কিন্তু কোথাও বাতাসটা আটকিয়ে যাচ্ছে, ফুসফুস আগত বাতাস কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হচ্ছে, তখন সেগুলো কি হয়ে যাবে? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। আর যখন কোথাও ফুসফুস আগত বাতাস মুখের কোনো অংশে বাধা প্রাপ্ত হবে না, সরাসরি উচ্চারিত হবে, তখন তাকে বলা হচ্ছে স্বরধ্বনি। তার মানে স্বরধ্বনি আমরা দেখতে পেলাম স্বরীয়, স্বরিয়া, রস্বই আর রস্বই, দীর্ঘই, রস্যু, এগুলো। এবার আসি স্বরধ্বনি উচ্চারণ। তিনটি বিষয় খুব বেশি গুরুত্ব বহন করে। যে তিনটি বিষয় হচ্ছে জিভের উচ্চতা, অর্থাৎ আমরা যে জিভ দিয়ে উচ্চারণ করছি না, জিভের হলো জিভটা কোথায় থাকবে, কতখানি উপরের দিকে যাবে, কতখানি নিচের দিকে থাকবে, সেটা অর্থাৎ জিভের উচ্চতা, জিভের অবস্থা, কোন অবস্থা থেকে ধ্বনিটা উচ্চারিত হচ্ছে, আর হচ্ছে ঠোঁটের আকৃতি, ঠোঁটটা হচ্ছে গোলাকৃত হচ্ছে না অগোলাকৃত হচ্ছে। যেমন সরি অ যখন বলবা তখন ঠোঁটটা দেখবে একটু গোল হয়ে যাচ্ছে, আর যখন রস্বই বলবা তখন কি হচ্ছে, ঠোঁটটা একটু বেশি ফাঁকা হয়ে যাচ্ছে। তাই বলা হচ্ছে যে এই ঠোঁটের আকৃতির উপরে ভিত্তি করে কিন্তু এই উচ্চারণটা হয়। এছাড়াও আরো কিছু বিষয় গুরুত্ব দেয়, যেটা হচ্ছে কোমল তালুর অবস্থা। কোমল তালু কি আমাদের ভেতরে যে তালু আছে না, তালু কোমল অংশটা, সেটার উপরে ভিত্তি করে কিন্তু উচ্চারণের তারতম্য হয়ে থাকে। তাহলে আমরা জীবের অবস্থায় দেখি যে জীবের যে অংশের সাহায্যে স্বরধ্বনি গুলো উচ্চারিত হয়, সেই অংশের গুরুত্ব দিয়ে স্বরধ্বনি যথাক্রমে সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ অর্থাৎ মুখের সামনে থেকে যেটা উচ্চারণ হয়, রস্বই এ এক, রস্বই এ এক অর্থাৎ ঠোঁটের সামনে থেকে উচ্চারণ হচ্ছে। মধ্য স্বরধ্বনি স্বরি আ। তারপর দেখো পশ্চাৎ স্বরধ্বনি অ, ও, রস্য। এগুলো হচ্ছে জীবের অবস্থার ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি আর হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। এবার আসি জীবের উচ্চতা। জীব যখন উচ্চারণ করো তখন জীবটা কিভাবে কতখানি তারতম্য হয়, এর ভিত্তিতে কিন্তু আমরা স্বরধ্বনিগুলোকে চার ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, একটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি, একটা হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি আর একটা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনির মধ্যে পড়ছে রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ। আর নিম্ন মধ্যে পড়ছে, নিম্ন স্বরধ্বনির মধ্যে স্বরিয়া। উচ্চ মধ্য স্বরধ্বনিতে এ, ও, আর নিম্ন মধ্য স্বরধ্বনিতে এ, ও। এই যে আমরা যখন উচ্চারণটা করছি, জীবটা কেমন ভাবে উচ্চারণ করছে তার ভিত্তিতে কিন্তু এই স্বরধ্বনিগুলোকে অবস্থান বিচার করেছে চার ভাবে। এবার আসি ঠোঁটের অবস্থা। আমরা যখন ধ্বনিগুলো উচ্চারণ করবো তখন আমাদের ঠোঁটটা কেমন হবে, গোলাকৃত হবে না অগোলাকৃত হবে, সেই ভিত্তিতে কিন্তু আমরা বিবেচনা করে দুইটা নাম ভাগ করেছে, একটা হচ্ছে গোলাকৃত, একটা হচ্ছে অগোলাকৃত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলো উচ্চারণের দুই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এর আগে আমি বললাম যখন অ উচ্চারণ করবা, তোমরা নিজেরাই উচ্চারণ করো অ, দেখো ঠোঁটটা তোমাদের কিন্তু গোল হয়ে যাচ্ছে। যখন ই উচ্চারণ করবা তখন ঠোঁটটা কিন্তু একটু ফাঁকা হয়ে যাচ্ছে। অ উচ্চারণ করলে ঠোঁটটা একদম গোল হয়ে যাবে, আর ই উচ্চারণ করলে ফাঁকা হয়ে যাবে। তাহলে আমরা গোলাকৃতর মধ্যে কি কি পাচ্ছি, অ, রস্বউ আর ও, অ, ও, রস্বউ। আর অগোলাকৃত রস্বই, এ, 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 এগুলো হচ্ছে অগোলাকৃত। তোমরা অবশ্যই মনে রাখো কোনটা গোলাকৃত কোনটি অগোলাকৃত। এবার আসি রস্বই আর দীর্ঘস্বর।
রস্বর উচ্চারণের সময় যে স্বরধ্বনি স্বল্প সময় লাগে সেইগুলোকে বলা হচ্ছে রস্বর, আর যেগুলো উচ্চারণে দীর্ঘ সময় লাগে তাদেরকে বলা হচ্ছে দীর্ঘস্বর। বাংলায় কিন্তু সব স্বরকে বলা হচ্ছে রস্বর। যেমন ওই যে আমরা বলি না দীর্ঘ ই, রস্ব দীর্ঘ উ, একটু টেনে উচ্চারণ করছি না, এটাকেই বলা হচ্ছে রস্বর আর দীর্ঘস্বরের পার্থক্য। উচ্চারণের সময় বেশি স্বল্প সময় লাগছে, রস্বয়ে স্বল্প সময় লাগছে, রস্বই হয়ে যাচ্ছে। যখন দীর্ঘই বলছি তখন কিন্তু অনেকটাই দীর্ঘ সময় নিয়ে উচ্চারণ করছি। আর বাংলা ভাষায় অবশ্যই মাথায় রাখবে সবসময় যে বাংলায় সব স্বরই কিন্তু রস্বর। এবার আসি ব্যঞ্জন ধ্বনি। আমরা স্বরধ্বনি সম্পর্কে মোটামুটি ধারণা নিলাম যে এটা তিনটা অবস্থার উপরে ভিত্তি করে ভাগ করা হয়েছে, জিভের অবস্থা, ঠোঁটের অবস্থা, আর হচ্ছে কতখানি উচ্চতা নিবে এটা। এবার আসি ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কোনগুলা? যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোথাও সম্পূর্ণ বন্ধ বা আংশিক বন্ধ হয়ে কিংবা সংকীর্ণ পথে বাতাস বেরিয়ে ঘর্ষণ সৃষ্টি করে সেইগুলোকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমরা স্বরধ্বনির সংজ্ঞায় দেখতে পেলাম যে কোথাও ফুসফুস আগত বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হয় না, না হয়েছে ধ্বনি উচ্চারণ, তাকে বলা হচ্ছে স্বরধ্বনি। ঠিক অপোজিট হচ্ছে তোমার ব্যঞ্জন ধ্বনি। এই ধ্বনি ফুসফুস আগত বাতাস কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, সংকীর্ণ পথ কিছুটা আংশিক বলছে আংশিক বন্ধ হয়ে বা সংকীর্ণ পথে বাতাস যখন বের হয় তখন একটা ঘর্ষণের সৃষ্টি হয়। ধরো ছোট একটা জায়গা দিয়ে গেলে কোনো না কোনো ভাবে কি হবে, আঘাতের সৃষ্টি হবে, সেইগুলোকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এই ব্যঞ্জন ধ্বনি দুইটার উপরে ভিত্তি করে দুইটার বিষয়ে লক্ষ্য করে কিন্তু অবস্থান নির্ণয় করা হয়। একটা হচ্ছে উচ্চারণের স্থান আর উচ্চারণের রীতি। এবার আসি উচ্চারণের স্থানগুলা কি। ছবিতে লক্ষ্য করো এখানে আমরা কিভাবে উচ্চারণ করি, তোমাদের পাঠ্য বইয়ে একটা সুন্দর ছবি দেওয়া আছে। এইখান থেকে আমরা উচ্চারণ স্থানগুলো নির্ণয় করি। দেখো কণ্ঠনালী, অর্থাৎ আমাদের এই গলা থেকে যে একটা নালী যায় সেটা বলতে কণ্ঠনালী। দন্ত, দন্ত হচ্ছে দাঁতের অংশ। উষ্ঠ, দ্বিউষ্ঠ অর্থাৎ ওপরের ঠোঁটের অংশকে বলা হচ্ছে দন্তমূলীয়। ওপরে যে দাঁত থাকে সেটাকে বলা দন্তমূলীয়। তালব্য, তালু, জিহ্বামূলীয়, ভেতরে যে একটা অংশ থাকে আর জীবের সেটাকে। এগুলো হচ্ছে উচ্চারণের স্থান। এবার আসি উচ্চারণের স্থান অনুযায়ী কি কি নাম পেয়েছি আমরা, চারটা নাম। একটা হচ্ছে দ্বিউষ্ঠ, দ্বিউষ্ঠতে হয় ক ফ ব ফ ম। দন্ত, দন্ততে চার উচ্চারণ হবে ত থ দ ধ, ত থ দ ধ। তোমরা উচ্চারণ করবে এগুলো, তারা তোমরাই বুঝতে পারবে যে আমরা কোথা থেকে উচ্চারণ করছি। দ্বিউষ্ঠ, উপরে দেখো প, প ঠোঁট একটু বাঁকা হয়ে যায়, প উচ্চারণ হচ্ছে। ফ, ব, এইরকম ভাবে আমরা দ্বিউষ্ঠ করছি। দন্ত, দন্তমূলীয় যেটা হচ্ছে দাঁতের সাথে একদম লাগছে, দাঁতের দন্তমূলীয় অংশ থেকে আঘাত করছে। যেমন র, দন্ত ন, র, দন্ত স, এটা হচ্ছে দাঁতের উপরে দাঁতে আঘাত করছে। তারপরে বলছে প্রতিবেষ্টি, অর্থাৎ একদম নিচের দিক দিয়ে দেখো যে গলার এখান থেকে বের হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রতিবেষ্টি। ডয় শূন্য র, ঢয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অর্থাৎ বাতাসটা গলার এখান দিয়ে কিন্তু বের হয়ে আসছে। এবার আসি উচ্চারণের রীতি। উচ্চারণের রীতিতে উচ্চারণ কিভাবে করবো, কোন নিয়মে আমরা করবো, তার ভিত্তিতে আমাদের কতগুলো ভাগ করা হয়েছে। যার মধ্যে হচ্ছে স্পৃষ্ট বা স্পর্শ। মুখের মধ্যে ফুসফুস আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ বন্ধ হয় এবং তারপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে বলা হচ্ছে স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি। যেমন ক, ট, চ, এটা হচ্ছে কিছুটা বাতাস এসে থামছে, তারপরে সম্পূর্ণ বন্ধ হচ্ছে এবং তারপরে বাতাসটা বেরিয়ে যে উচ্চারণ হচ্ছে। নাসিক্য, নাসিক্য কোনগুলো, যেটা আমরা নাকের সাহায্যে বলি, নাকে দিয়ে বাতাস বের হয়, তাই না? যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল নাক দিয়ে বের হয় তাকে বলা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। ম, দন্ত ন, ও, এগুলো কিন্তু দেখো নাকে দিয়ে বাতাসটা বের হচ্ছে, তাই এগুলোকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। এবার আসি ঘর্ষণ চাল। ঘর্ষণ চাল কি, ঘষা খায়, তাই না? কোনো ছোট জায়গা দিয়ে গেলে যখন একজনের সাথে আরেকজনের লেগে যায় সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ চাল। অর্থাৎ বাতাসের ঘর্ষণের ফলে উচ্চারিত হয় যে ধ্বনি সেগুলোকে বলা হচ্ছে ঘর্ষণ জাত ধ্বনি। এগুলোর মধ্যে তালব্য, দন্ত স, হ, এই তিনটা হচ্ছে ঘর্ষণ জাত ধ্বনি। এবার আসে কম্পিত। জীব কম্পিত হয়ে উচ্চারণ হয় এ জাতীয় ধ্বনিকে বলা হচ্ছে কম্পিত ধ্বনি। র, র, দেখো র, জীবটা কাঁপছে, কম্পনের একটা সৃষ্টি হচ্ছে। কায়িক ধ্বনি, এই জাতীয় ধ্বনিগুলো জীবের সামনে উল্টে গিয়ে ওপরে দাঁতের পাটির মূলে একটি মাত্র টোকা দেয়। যেমন ডয় শূন্য র, ঢয় শূন্য র, একটা করে টোকা দিচ্ছে ছোট্ট করে, ডয় শূন্য র, ঢয় শূন্য র। এইভাবে এগুলোকে বলা হচ্ছে
জাত বা টোকা দিয়ে হচ্ছে টোকাধ্বনির মতো। পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি কোনগুলো? এই জাতীয় ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভ পেছনের এক পাশ বা দুই পাশ দিয়ে বেরিয়ে যায়। জিভের এক পাশ দিয়েও বের হতে পারে, দুই পাশ দিয়েও বের হতে পারে। যেমন ল, ল, দেখো জিভ দিয়ে বের হয়ে যাচ্ছে। এবার আসি নৈকট্যমূলক ধ্বনি। বাংলা ব্যঞ্জনে দুটি ব্যঞ্জন রয়েছে, যথাক্রমে অন্তস্থ ব আর অন্তস্থ অ। এই ধ্বনিগুলোকে তরল ধ্বনিও বলে, আবার নৈকট্যমূলক ধ্বনিও বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অন্তস্থ ব আর অন্তস্থ অ, এগুলো হচ্ছে নৈকট্যমূলক ধ্বনি বা তরল ধ্বনি। এবার আসি ঘোষ ধ্বনি আর অঘোষ ধ্বনি। ঘোষ ব্যঞ্জন, অঘোষ ব্যঞ্জন তোমরা অবশ্যই জানো যে ঘোষ ব্যঞ্জন কোনগুলো আর অঘোষ ব্যঞ্জন কোনগুলো, তাই না? তারপরে আমরা একটু জেনে নিই। স্বরতন্ত্রী কম্পনের ফলে উচ্চারিত ধ্বনিকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি। অর্থাৎ স্বরতন্ত্রী এই যে এটাকে কম্পন হয়, কম্পনের সৃষ্টি করে, তখন সেটাকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি। আর কিছু ধ্বনি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে কখনো ব্যতিক্রমও ঘটতে পারে, বা অর্থাৎ এই যে কম্পন নাও হতে পারে। যদি কম্পন হয় সেটাকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি। স্বরধ্বনিগুলো সাধারণত ঘোষ ধ্বনি হয়, স্বরধ্বনি সাধারণত ঘোষ ধ্বনি হয়, তাহলে এটা সবসময় মাথায় রাখবে। এবার আসি, দেখো কিছু ব্যঞ্জন উচ্চারণের সময় স্বরধ্বনি কম্পিত হয়, এইগুলো হলো ঘোষ ব্যঞ্জন। আর যেগুলো উচ্চারণের সময় স্বরধ্বনি কম্পিত হয় না সেগুলো বলা হচ্ছে অঘোষ ব্যঞ্জন। তাহলে ঘোষ ব্যঞ্জন কোনগুলো? বর্গের তৃতীয় এবং চতুর্থ হচ্ছে ঘোষ ব্যঞ্জন, আর প্রথম এবং দ্বিতীয় হচ্ছে অঘোষ ব্যঞ্জন। যেমন ক, খ, এটা হচ্ছে স্বরতন্ত্র বেশি কম্পিত হচ্ছে না, কিন্তু যখন গ, ঘ উচ্চারণ করবা তখন স্বরতন্ত্রে অবশ্যই একটা কম্পনের সৃষ্টি হবে, কেঁপে উঠবে। তাই বলা হচ্ছে বর্গের প্রথম এবং দ্বিতীয় হচ্ছে অঘোষ, আর হলো তৃতীয় এবং চতুর্থ হচ্ছে ঘোষ। এটা মাথায় রাখলে তোমরা কোনটা ঘোষ কোনটা অঘোষ সবগুলা চিনতে পারবে। আমাদের এখানে কতগুলো দেওয়া আছে লক্ষ্য করো, এগুলো ঘোষ এবং অঘোষে পার্থক্য করা হয়েছে। এবার আসি অল্পপ্রাণ মহাপ্রাণ। যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের মুখ দিয়ে বাতাস অধিক পরিমাণে বের হয় এবং চোয়ালের মাংসপেশিতে একটা চাপ খায়, সেইগুলোকে বলা হচ্ছে মহাপ্রাণ। অর্থাৎ উচ্চারণে বাতাস বেশি পরিমাণে বের হচ্ছে, বেশি বার হয় না, ক, খ, গ, ঘ, তাই না? এরকম ভাবে যখন বেশি বাতাস বের হবে সেটাকে বলা হচ্ছে মহাপ্রাণ। আর যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে কম বাতাস বের হবে সেগুলোকে বলা হচ্ছে অল্প প্রাণ। মহাপ্রাণ আমরা দেখতে পাচ্ছি, ক হচ্ছে অল্প প্রাণ, খ হচ্ছে মহাপ্রাণ, গ হচ্ছে অল্প প্রাণ, ঘ হচ্ছে মহাপ্রাণ। তাহলে বর্গের কোনটা কোনটা বলো তো? ক আর হলো গ। তাহলে বর্গের প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্প প্রাণ, আর দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। এবার আসি স্বরবর্ণ ও বাংলা স্বরধ্বনির যে সংখ্যাটা সেটা জানবো। আমরা জানি বাংলায় স্বরবর্ণ 11টি, যথা স্বরীয় থেকে ও পর্যন্ত 11টা। সবাই তোমরা পড়ে নিবা। স্বরীয়, স্বরিয়া, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এইটা হচ্ছে 11টা হচ্ছে স্বরবর্ণ। বাংলা মৌলিক যে ধ্বনি আছে, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। এর মধ্যে দেখো হ্রস্ব ই, এ, অ, স্বরিয়া, স্বরীয়, হ্রস্ব ও, এই 7টাকে বলা হচ্ছে মৌলিক। এই 7টার সাথে যদি আমরা চন্দ্রবিন্দু লাগিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে আনুনাসিক রূপ। অর্থাৎ মৌলিক স্বরধ্বনি বা মৌখিক স্বরধ্বনি হচ্ছে তোমাদের 7টি। এই 7টি তোমরা অবশ্যই মনে রাখবে, এই 7টি কখনো ভুলবে না, তোমরা অবশ্যই মনে করে রাখবে। আর এর সাথে যখন আমরা চন্দ্রবিন্দু লাগাবো তখন হয়ে যাবে আনুনাসিক রূপ। এবার আসি তার ও ফলা। আমরা তো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এটা তো চিনলাম, তাই না? আর স্বরধ্বনি গুলো দেখলাম, ব্যঞ্জন ধ্বনি দেখলাম। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কি দেখো। তার ও ফলার যে ব্যবহার সেটা আমরা আজকে জানবো। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের দুটি রূপ রয়েছে, একটি হচ্ছে পূর্ণ রূপ আর একটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। যখন আমরা পূর্ণ রূপ যেমন স্বরীয়, স্বরীয়, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব এগুলো যখন সরাসরি লিখবো, নিজের ওদের যে আকৃতি সেটাতেই লিখবো, তখন সেটা হয়ে যাবে পূর্ণ রূপ। আর যখন স্বরিয়া আকার দিব, হ্রস্বইতে হ্রস্বইকার দিব, দীর্ঘইতে দীর্ঘকার দিব, রিকার, একার, দীর্ঘইকার, তারপরে ওকার, এরকম ভাবে যখন কার চিহ্ন যখন সংক্ষেপে লেখার জন্য কি করবো, বিভিন্ন রকম চিহ্ন ব্যবহার করবো, সেটাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তাহলে স্বরবর্ণের দুইটা রূপ আছে, একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ আর একটা হচ্ছে পূর্ণ রূপ। যখন সরাসরি লিখবো তখন সেটা হবে পূর্ণ রূপ, আর যখন আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার করবো তখন সেটা হয়ে যাবে সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণেরও ঠিক সেই রকম। তাহলে আমরা এবার দেখে নিই স্বরবর্ণের পূর্ণ রূপ কি।
বাংলা বর্ণমালা স্বরবর্ণের দুটি রূপ রয়েছে, আমরা আগে শুনলাম যে একটা পূর্ণরূপ, একটি হলো সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহার হয় তখন পূর্ণরূপ লেখা হয়, অর্থাৎ সরাসরি। যেমন আকাশ, আকাশের সরিয়াটা কিন্তু স্বাধীনভাবে চলে এসেছে। আবার দেখো এখানে কি করছে, ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্ন হিসাবে এসেছে, তাহলে আমরা এই আকাশের সরিয়াটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্বাধীনভাবে ব্যবহার হয়েছে অর্থাৎ পূর্ণরূপ। আর কয়া আকার যখন দিয়েছে এখানে তখন এটা কি হচ্ছে, সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা একটা শব্দের মধ্যে স্বাধীন এবং কি করলাম, যে হলো সংক্ষিপ্ত রূপটা দেখে নিলাম। স্বরবর্ণ যখন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয় তখন সংক্ষিপ্ত রূপে লেখা হয়। যেমন মৌন হইচই, এই যে মৌন, এখানে তো আমরা ওকার দিতে পারি না, ম ও দিতে পারি, তাহলে হলো হবে না। যখন আমরা দেখবো যে ব্যঞ্জন ধ্বনির সাথে কি করছে, যুক্ত হয়ে ব্যবহৃত হচ্ছে, তখন অবশ্যই এর সংক্ষিপ্ত রূপ লেখা হবে। এবার আসি ব্যঞ্জন বর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণ কি দেখে নি। ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা কি বলা হচ্ছে, ব্যঞ্জন ধ্বনি প্রকাশের জন্য যে সকল বর্ণ ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বাংলায় ব্যঞ্জন বর্ণ 39টি, আমরা দেখতে পেলাম স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, মোট 50টি বর্ণ, তাই না আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলিয়ে। তাই আমরা এখন বলতে পারি বাংলা ব্যঞ্জন বর্ণ 39টি। এই 39টি ব্যঞ্জন বর্ণকে আবার কি করা হচ্ছে, 32টা ধ্বনিতে ভাগ করা হয়েছে। এই 32টা ধ্বনি কি কি দেখে নাও। ক ঠিক ক খ গ ঘ ঙ, এখানে হচ্ছে 5টা। চ ছ বর্গীয় ঝ, এখানে কিন্তু নাই, এখানে হলো 4টা। ট ঠ ড ঢ, এখানে 4টা। ত থ দ থ দন্ত ন 5টা। প ফ ব ভ ম 5টা। র ল তালবস্য দন্তস্ব 4টা। হ ডয়শূন্য র ঢয়শূন্য র 3টা। অন্তস্থ জ অন্তস্থ ব 2টা। সব মিলিয়ে আমাদের বাংলা ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 32টা। তাহলে একটু অবশ্যই এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, বাংলা ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 32টা। সবার মনে থাকবে। এবার আসি ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ। ব্যঞ্জন বর্ণ পূর্ণরূপ আমরা যখন স্বরবর্ণটা দেখেছি যে স্বাধীনভাবে আর সংক্ষিপ্তভাবে ব্যবহার করি, ঠিক ব্যঞ্জন বর্ণ তাই একই রকম ভাবে যখন স্বাধীনভাবে লেখা হয় তখন লেখা হয় পূর্ণরূপ। যেমন আমরা ক খ গ এরকম লিখতে পারি না, ক ল ম কলম, এটা কিন্তু স্বাধীনভাবে লেখা হয়েছে। আবার পাগল, কয়কার গ ল পাগল, এখানে পটা স্বাধীনভাবে, গটা স্বাধীনভাবে, লটা স্বাধীনভাবে। এই যে ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপটা শব্দের শুরুতে থাকতে পারে, মাঝে থাকতে পারে, শেষে থাকতে পারে, অর্থাৎ 3 অবস্থায় থাকতে পারে। আমরা এখানে প্রথমে দেখতে পেলাম, এখানে হলো মাঝেও আছে, এখানে দেখো শেষেও আছে, এই 3 ভাবে লেখা যায়। কিন্তু এটাকে যখন আমরা কি করব, সংক্ষিপ্ত ভাবে ব্যবহার করব, আমরা স্বাধীন লিখি, তারপরে লিখি জফলা হিসাবে। যেমন দেখো এখানে ব্যাং, এখানে জফলা, এখানে সরাসরি ব জ আকার দিইনি, এখানে জ আমরা সরাসরি লিখতাম তাহলে কি হতো, সেটা পূর্ণরূপ হতো, কিন্তু আমরা এখানে জফলা ব্যবহার করি, তাই এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তাই বলা হচ্ছে স্বরবর্ণ যেমন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে আকৃতি পরিবর্তন করে, ঠিক তেমনি ব্যঞ্জন বর্ণ কিন্তু স্বরবর্ণের কিংবা ব্যঞ্জন বর্ণের সাথেই যুক্ত হয়ে নিজের আকৃতি পরিবর্তন করে। তাই এই পরিবর্তনটাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি উদাহরণে শ্বাসে, তারপর শয়ের সাথে একটা ব যোগ হয়েছে, দুটাই কিন্তু ব্যঞ্জন বর্ণ, তারপরে যখন যুক্ত হয়েছে তখন কি হচ্ছে, এটা সংক্ষিপ্ত রূপ অর্থাৎ ব ফলা। এখানে জ ফলা আমরা ব্যবহার করেছি, তাই স্বরবর্ণের ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে ফলা। এবার আসি যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন কেমন আর কিভাবে বিশ্লেষণ করতে হয়। 2 বা তার চেয়ে বেশি ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জন ধ্বনি দুটি একত্রে লেখা হয়। যেমন এখানে বক্তা, এখানে দেখো ব যোগ অ, মানে ব এর পরে আকার নাই, তাই অ। প যোগ অ যোগ তা, তাহলে কয় তয়, কয়ের সাথে ত একসাথে লিখেছে, এখানে তো আমরা ভেঙে ভেঙে লিখছি না, এখানে দুইটাই ব্যঞ্জন, এখানে প ব্যঞ্জন ত ব্যঞ্জন, এই দুটাকে যুক্ত করে দিয়ে আমরা আকার এটা করেছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ লিখেছি। তাই বলা হচ্ছে যে দুইটা ব্যঞ্জনকে একসাথে লেখাকে বলা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন কয়েক ধরনের হতে পারে, একটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন আর একটা হচ্ছে সাধারণ যুক্ত ব্যঞ্জন। দ্বিত্ব যখন একই রকম থাকবে, যেমন ময়ে ময়ে, বয়ে বয়ে, তারপরে দেখা যাচ্ছে কয়ে কয়ে, এগুলো হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন, অর্থাৎ একই ব্যঞ্জন ব্যবহার করা হচ্ছে। আর সাধারণ যেমন কয়ে তয়ে, তারপরে হলো নয় ধয়ে, এগুলোকে বলা হচ্ছে সাধারণ।
তাহলে আমরা দেখতে পেলাম ব্যঞ্জন হচ্ছে দুই প্রকার, দ্বিত্ব আর হলো সাধারণ। দ্বিত্ব শিক্ষার্থী, আমরা দ্বিত্ব ব্যঞ্জন সম্পর্কে কি ধারণা নিলাম, যে পরপর দুইটা ব্যঞ্জন একসাথে ব্যবহৃত হবে, হওয়ার পরে দ্বিত্ব হবে, যেমন সম্মান, ম যোগ ম সম্মান। এবার আসি সাধারণ। আমি বলেছি যখন দ্বিত্ব ছাড়া যত যাবতীয় আমাদের যুক্ত বর্ণ আছে সবগুলোকে বলা হচ্ছে সাধারণ। তাই আমরা বলতে পারি দ্বিত্ব ব্যঞ্জন ছাড়া সকল ব্যঞ্জন সংযোগকে যুক্ত ব্যঞ্জন বলা হয়, সাধারণ যুক্ত ব্যঞ্জন বলা হয়। যেমন এখানে কম্পন, ম যোগ প, এখানে আমরা দেখতে পেলাম যে দুইটা ব্যঞ্জন একসাথে যুক্ত হয়ে আমাদের যুক্ত বর্ণ হয়েছে। এবার আসি স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন কি? স্বচ্ছ ও স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন, যেটা চেনা বা শনাক্তকরণ সুবিধা বা অসুবিধার দিক থেকে এই যুক্ত ব্যঞ্জনে দুইটা নির্দেশনা দেওয়া হয়েছে। একটা হচ্ছে স্বচ্ছ। স্বচ্ছ কোনটা? যেই যুক্ত ব্যঞ্জনের মধ্যকার প্রতিটি বর্ণকে স্পষ্ট রূপে দেখা যায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ও হয়ে আছে, ও যোগ খ, শঙ্খ, যেগুলোকে মানে আমরা আলাদা করতে পারি বা তার মধ্যকার যে বর্ণটা সেটা স্পষ্ট ভাবে দেখতে পারি, সেটাকে বলা হচ্ছে স্বচ্ছ ব্যঞ্জন। আর অস্বচ্ছ কোনটা? দেখো তো, যে সকল যুক্ত ব্যঞ্জন মধ্যকার প্রতিটি বর্ণের রূপ স্পষ্ট নয় সেগুলোকে অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন বলছে। যেমন এখানে যুক্ত খ, যুক্ত খ কিন্তু একটা আলাদা একটা শব্দ, তাই মনে হচ্ছে না অক্ষর, কিন্তু এর মধ্যে আছে ক যোগ মূর্ধন্য ষ, অর্থাৎ এখানে আমরা ক যোগ মূর্ধন্য ষ দিয়ে ভাঙলে যুক্ত খটা পাবো, যেমন শিক্ষা। কিন্তু এখানে আমরা ভাঙতে যে দুই রকমের দেখতে পাচ্ছি, এটা কিন্তু স্পষ্ট ভাবে নাই, তাই বলা হচ্ছে যেটা সরাসরি দেখা যায় রূপ সেটা হলো স্বচ্ছ, আর যেটা ভেতরে কি যুক্ত বর্ণ সেটা দেখা যায় না তাকে বলা হচ্ছে অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। এবার আসি ধ্বনি পরিবর্তন। অনেক মজার একটা অংশ, তাই না? একজনের কারণে আরেকজনের কি হচ্ছে, আরেকটা ধ্বনি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে যে ধ্বনি পরিবর্তন তাকেই বলা হচ্ছে ধ্বনি পরিবর্তন। যেমন দেখো, এক যোগ টি, এক, এ যোগ টি, এটি যদি আমি বলবো তখন কিন্তু একটি হবে না, তাই বলা হচ্ছে পূর্বের ধ্বনির প্রভাবে, পূর্ব ও পরের ধ্বনির প্রভাবে যে ধ্বনি পরিবর্তন তাকে বলা হচ্ছে ধ্বনি পরিবর্তন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক, এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, এক যোগ একটি, এটা উচ্চারণ করলে কি হবে? একটি, কিন্তু আমরা বলি একটি, ঠিক আছে না? এটাকে বলা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এবার আসি সন্ধি। আমি তোমাদের সাথে সন্ধি করবো, তাই না? অর্থাৎ সন্ধি অর্থ কি বলতো? মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ দুটি ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। যেমন মহা একটা শব্দ, আকাশ একটা শব্দ, দুইটা মিলে হচ্ছে মহাকাশ। তাই বলা হচ্ছে যে দুটি ধ্বনি মিলে একটি যখন শব্দ হচ্ছে বা একটি ধ্বনি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সন্ধি। সন্ধি প্রধানত দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি কি আমরা দেখে নিই। যেটা হচ্ছে স্বরসন্ধি, ধ্বনি পরিবর্তন আর মিলন যখন স্বরসন্ধির মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ অ যোগ অ বা অ যোগ সরিয়া এরকম যখন থাকে তখন সেটাকে বলা হচ্ছে স্বরসন্ধি। অর্থাৎ ধ্বনি পরিবর্তন বা মিলন স্বরসন্ধির মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকে বলা হচ্ছে স্বরসন্ধি। যেমন হিত যোগ অহিত, হিত হয় রস্বই ত, হিত ত, এখানে কিন্তু একটা অ আছে, তাই আর এখানে দেখো অহিত, এখানে একটা আ আছে, তাহলে অ অ মিলে আ হয়ে গেল, তাহলে হিতা হিত হয়ে গেল। এবার আসি ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি ও স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি ও ব্যঞ্জন সন্ধি সব মিলিয়ে যখন একটা সন্ধি হয় তাকে বলা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এটা হচ্ছে স্বরসন্ধির সাথে হতে পারে, ব্যঞ্জন সন্ধির সাথে হতে পারে, আবার ব্যঞ্জন সন্ধির সাথে ব্যঞ্জন সন্ধি হতে পারে, আবার ব্যঞ্জনের সাথে স্বরসন্ধিরও হতে পারে। যেমন দেখো উদাহরণে, মুখ যোগ ছবি, মুখের ছবি, এখানে মুখ অ, এখানে ভাবছি এটা হলো স্বরসন্ধি, একটা উদাহরণ পাচ্ছে ছ, এটা হচ্ছে ব্যঞ্জন, এই দুটা মিলে হয়ে যাচ্ছে অ যোগ ছ মিলে হচ্ছে ছয় ছয়, তাহলে মুখের ছবি। এইভাবে আমরা স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধির পার্থক্যগুলো দেখবো। এবার আসি কিছু সূত্র, যে সূত্রগুলো আমাদের জেনে রাখা দরকার, তাহলে আমরা সন্ধি কি করতে পারবো, সন্ধির যে নিয়মগুলো সেটা খুব সঠিকভাবে ব্যবহার করতে পারবো। অধ্বনিতে যদি অধ্বনি থাকে তাহলে উভয় মিলে হয়ে যায় আ। আমরা দেখলাম না, হিত যোগ অহিত মিলে হিতাহিত, তো তাই বলা হচ্ছে অ আর অ মিলে হয়ে যাচ্ছে আ। অ যোগ অ মিলে আ হলো নবান্ন, নব এখানে অ, অন্ন অ মিলে আ হয়ে গেল নবান্ন। তারপরে দেখি অ এর পরে আ থাকলে উভয় মিলে হয়ে যায় আ। যেমন হিম যোগ আলয়,
হিম যোগ আলয়, আ আছে প্রথমে, পরেরটা হচ্ছে অ, সরিও আর সরি আ মিলে হয়ে যাচ্ছে হিমালয়, হিম যোগ আলয়। এইভাবে তোমাদের বইয়ে কিছু নির্দিষ্ট সূত্র দেওয়া আছে, সেই সূত্রগুলো বাসায় চর্চা করবে। অ এর পরে আ থাকলে, সরিয়ার পরে অ থাকলে উভয় মিলে হয়ে যায় আ, যেমন তথা যোগ অপি, তথাপি। ই ধ্বনির পরে দীর্ঘই থাকলে, ই ধ্বনির পরে দীর্ঘই ধ্বনি থাকলে উভয় মিলে দীর্ঘই হয়, যেমন রস্বই যোগ দীর্ঘই মিলে দীর্ঘই হচ্ছে, যেমন পরি। এখানে পরি, এখানে আমরা কি বললাম, সব সর্বনের সংক্ষিপ্ত রূপ আর পূর্ণরূপ দেখলাম না, এই যে সংক্ষিপ্ত রূপে এখানে হলো রস্বই ব্যবহার করা হয়েছে, আর এখানে দীর্ঘই যোগ যুক্ত ক্ষয়াকার পরি, তারপরে এটা লিখলে আমরা কি লিখতে পারবো, পরীক্ষা। তাহলে আমরা এখানে লিখতে পেলাম রস্বই এবং দীর্ঘই মিলে দীর্ঘই হয়ে গেল। অ যোগ রস্বই, এটা মিলে হয়ে যাচ্ছে এ, তাহলে যথা যোগ ইচ্ছা, যথেচ্ছা। তারপরে অযোগ দীর্ঘই মিলে এ হয়ে গেল, ঢাকা যোগ ঈশ্বরী, ঢাকেশ্বরী। এইভাবে তোমাদের পাঠ্য বইয়ে কিছু সংক্ষিপ্ত ভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম দেওয়া আছে, তোমরা বাসায় এক নজর পড়ে নিবে, দেখবে অনেক তাড়াতাড়ি তোমাদের সন্ধি বিচ্ছেদটা করতে সহজ হবে। এবার আসি প্রয়োজনীয়তা, কেন আমরা এই সন্ধিটা পড়বো? আমাদের তো প্রয়োজন নাই সন্ধির, তাই না? প্রয়োজন আছে কি? অবশ্যই আছে। কেন প্রয়োজন আছে? সন্ধির মাধ্যমে উচ্চারণের স্বচ্ছতা, স্বাচ্ছন্দ্য আসে এবং শ্রুতি মধুরতা বাড়ে। অর্থাৎ যদি বলি মহাকাশ, মহা আকাশ যদি না বলে মহাকাশ বলি, তাহলে কত সুন্দর লাগছে না? বিদ্যা আলয় না বলে বিদ্যালয় বলি, কত মধুর লাগবে। তাই বলা হচ্ছে স্বাচ্ছন্দ্য আনে, আর কি হয়, শ্রুতি মাধুর্যতা বাড়ে, অর্থাৎ শুনতেও ভালো লাগে এবং দেখতেও অনেক চমৎকার লাগে। এই কারণে আমরা কি করব, সন্ধি ব্যবহার করব। আর কি করবে, সন্ধি ভাষা কি করছে, সংক্ষিপ্ত করছে। যেমন যদি আমি বিদ্যা আলয়, তাহলে মাঝখানে কি একটা অ চলে আসছে না, এটাতে আমরা হলো সংক্ষিপ্ত করতে পারছি। এবার আসি মূল্যায়ন। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কি করলাম, সন্ধি ধ্বনিতে বিস্তারিত ভাবে আলোচনা করলাম, কিভাবে কিভাবে আমরা ধ্বনি উচ্চারণ করব, পার্থক্য কি, সমস্ত বিস্তারিত আলোচনা করার পরে আমরা কি শিখলাম এক নজরে জেনে নিই। ধ্বনি পরিবর্তন কাকে বলে? পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে যে ধ্বনি পরিবর্তন, তাকে বলা হচ্ছে ধ্বনি পরিবর্তন। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলা হয়? কি বলা হয় মনে আছে? ফলানা। ফলানা হলো কার? আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলবো ফলা কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলবো ফলা। অবশ্যই মাথায় রাখবা, সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে ফলা। এবার আসি মানুষের শরীরের ওপরের প্রত্যঙ্গ কি হিসাবে পরিচিত? বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ। তরল ধ্বনির অপর নাম কি? তরল ধ্বনির অপর নাম আমরা দেখলাম নৈকট্যমূলক ধ্বনি। মৌখিক স্বরধ্বনি কয়টি? মৌখিক স্বরধ্বনি 7টি। তাহলে আমরা আজকে কি করলাম, ধ্বনি নিয়ে বিস্তারিত আলোচনা করে উত্তরগুলো জেনে নিলাম। এবার তোমরা কি করবে, তোমরা খুব ভালো করে এটা বাসায় 2-1 বার রিডিং করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।